তো আজকে আমরা যে প্যাসেজটা সলভ করব, প্যাসেজের টাইটেল হচ্ছে আর্লি চাইল্ডহুড এডুকেশন। এখন আপনারা কেউ একজন বলেন দেখি, আর্লি চাইল্ডহুড এডুকেশন বলতে কি বোঝেন? মানে আমরা ছোট সময়ের শিক্ষা ব্যবস্থা। মানে প্রাপ্তবয়স্ক স্যার মানে ওই যে 6 বছরের আগে যে স্যার এখন ভর্তি করায় দেয়, এটা আর কি। তাহলে আর্লি চাইল্ডহুড এডুকেশনের বাংলা কি হতে পারে? অপ্রাপ্ত। চাইল্ডহুড এডুকেশন কি? স্যার এটা হচ্ছে শিশুদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এরকম। প্রাথমিক তো হচ্ছে আপনার প্রাইমারি এডুকেশন। আর্লি চাইল্ডহুড এডুকেশন মানে হচ্ছে প্রাক শৈশব শিক্ষা, মানে প্রি প্রাইমারি যেটাকে বলা হয় আর কি। স্যার শুরু কি হয়ে গেছে স্যার? আমি একটু ডিউটি জয়েন করে ফেলছি। প্রি প্রাইমারি এডুকেশন প্রাইমারি স্কুলে যাওয়ার আগের যে শিক্ষাটা, প্রাক প্রাথমিক। আর এটার বাংলা হচ্ছে প্রাক শৈশব শিক্ষা। তো দেখা যায় এখানে টাইটেলের পর একটা সাবটাইটেল আছে। যদি কোনো প্যাসেজে টাইটেলের পরে সাবটাইটেল থাকে, সেক্ষেত্রে আমরা সাবটাইটেলটাও পড়ে নিতে পারি। সাবটাইটেল বলছে নিউজিল্যান্ডস ন্যাশনাল পার্টি স্পোকসম্যান অন এডুকেশন। আপনারা সবাই একটু মিউট করে রাখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কোনো প্রশ্ন যখন থাকবে তখন আনমিউট করে কথা বলবেন। New Zealand's National Party spokesman on education, Dr. Lockwood Smith, recently visited the US and Britain. Here he reports on the findings of his trip and what they could mean for New Zealand's education policy. নিউজিল্যান্ডের জাতীয় পার্টির শিক্ষা বিষয়ক মুখপাত্র ডক্টর লকউড স্মিথ রিসেন্টলি ইউএস এবং ব্রিটেনে ভ্রমণ করেছেন, এবং এখানে তিনি তার ট্রিপ থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত উল্লেখ করেন, যেগুলো এবং সেগুলো নিউজিল্যান্ডের শিক্ষা প্রকল্পে বা শিক্ষা পরিকল্পনায় কি কাজে লাগতে পারে সেটা উল্লেখ করেন। তো আমরা যেটা করি যে প্যাসেজের টাইটেল পড়ার পরে প্যাসেজটা না পড়ে সরাসরি প্রশ্নে চলে যাই। আমরা এখন প্রশ্নে চলে যাচ্ছি। অনেকগুলো সেকশন আছে এখানে। প্রথমে পেয়ে গেলাম কোশ্চেন্স 1 to 4, 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন। ইনস্ট্রাকশন বলছে রিডিং প্যাসেজ হ্যাজ 6 সেকশনস লেবেলড A to F। এই রিডিং প্যাসেজের সেকশন রয়েছে 6টা, A থেকে F পর্যন্ত। প্রশ্ন বলছে which paragraph contains the following information। কোন প্যারাগ্রাফটা নিচে দেয়া তথ্যগুলো ধারণ করে। তার মানে এখানে 1 থেকে 4 পর্যন্ত 4টা প্রশ্নে 4টা ইনফরমেশন আছে। আমাদেরকে বের করতে হবে কোন ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফে আছে। রাইট দ্য কারেক্ট লেটার A to F in boxes 1 to 4 on your answer sheet। আপনার আনসার শিটে 1 থেকে 4 এর মধ্যে খালি ঘরে A থেকে F পর্যন্ত লেটারগুলো লিখুন। তার মানে যে ইনফরমেশনটা যে প্যারাগ্রাফে বা সেকশনে পাওয়া যাবে, ওই সেকশনের লেটারটাই হবে আমাদের প্রশ্নের সঠিক উত্তর। এক্সকিউজ মি ফর এ মিনিট। তো এই ধরনের প্রশ্নকে বলা হয় ইনফরমেশন ম্যাচিং। আর ইনফরমেশন ম্যাচিং আইএলটিএস এর রিডিং এর সবচেয়ে কঠিন একটা প্রশ্ন, কারণ এই ধরনের প্রশ্নের উত্তর সিকোয়েন্সিয়ালি থাকে না প্যাসেজে। মানে আপনি 1 নাম্বারটা প্রথমে পাবেন, 2 নাম্বারটা পরে পাবেন, এরকম নাও হতে পারে। আপনি 1 এর আগে 2, 2 এর আগে 3 অথবা সবার আগে 4 নাম্বারও পেয়ে যেতে পারেন। আবার এই প্রশ্নকে হেডিং ম্যাচিং এর সাথে কনফিউজ করে ফেললে হবে না। হেডিং ম্যাচিং এ সাধারণত আমরা একটা প্যারাগ্রাফের 1 থেকে 3টা লাইন পড়ি প্রথমে, পরে ওইটার বাংলা অর্থ বোঝার চেষ্টা করি, মূল বিষয়টা বোঝার চেষ্টা করি। তারপরে হেডিং ম্যাচিং এর যে অপশনগুলো থাকে সেগুলোর সাথে ম্যাচ করার চেষ্টা করি। তো হেডিং ম্যাচিং হচ্ছে পুরো প্যারাগ্রাফের বিষয়বস্তু, আর ইনফরমেশন ম্যাচিং হচ্ছে এই পার্টিকুলার ইনফরমেশনটা আপনাকে প্যারাগ্রাফ থেকে বা সেকশন থেকে খুঁজে বের করতে হবে। তো একে তো এটা সিকোয়েন্স মেইনটেইন করে না, আরেকটা হচ্ছে এটা পুরো প্যারাগ্রাফের বিষয়বস্তু না, আপনাকে নির্দিষ্ট ইনফরমেশনটা বের করতে হবে। তাই ইনফরমেশনটা প্যারাগ্রাফের শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে। আমি সাজেস্ট করব, যদি পরীক্ষায় আপনাদের এরকম প্রশ্ন আসে, যদিও এটা কোশ্চেন 1 to 4 লেখা, প্রথম 4টা প্রশ্ন, আপনারা এগুলো সবার শেষে সলভ করার চেষ্টা করবেন, মানে এগুলো সময় লাগবে বেশি।
আবার এগুলো আগে সলভ করলে একটা সুবিধা হচ্ছে, এগুলো সলভ করতে গিয়ে আপনার প্যাসেজটা পড়া হয়ে যাবে, বাকি প্রশ্নগুলো আবার আপনার জন্য সলভ করা সহজ হতে পারে, দ্রুত সলভ করতে পারবেন। তো ইটস আপ টু ইউ, বাসায় প্র্যাকটিস করে দেখবেন, যেটা আপনাদের সবচেয়ে ভালো কাজে লাগে মনে হয় যে টেকনিকটা, সেটা অবলম্বন করার চেষ্টা করবেন। মানে এক একজনের রিডিং এবিলিটি এক এক রকম। আমি সাধারণত কোনো প্রশ্ন স্কিপ করি না, আমি সাধারণত ধারাবাহিকভাবেই সলভ করতে পছন্দ করি। তো আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু এগুলো সিকোয়েন্স মেনটেন করে না, সেহেতু আমাদেরকে সবগুলো তথ্য একসাথে পড়ে তারপরে প্যাসেজে খুঁজতে হবে। কারণ আমরা যদি ১ নাম্বারটা পড়ি, আর ধরেন ১ নাম্বারটা দেয়া আছে প্যারাগ্রাফ সেকশন এ, বি, সি, ডি তে। তো আমরা তো আর জানি না সেকশন ডি তে যে আছে এটা। আমাদেরকে তো এ থেকেই পড়তে হবে। তাহলে আমরা সেকশন এ পড়লাম, বি পড়লাম নাই, সি পড়লাম নাই, ডি তে এসে পেলাম। তো এখানে ডি তে আসতে তো আমাদের অনেক সময় লেগে যাবে। এমনও হতে পারে এ নাম্বারে আমাদের ২ নম্বর প্রশ্ন উত্তরটা ছিল। কিন্তু আমরা ২ নম্বরটা প্রশ্ন পড়ে যাই নাই বিধায় এ নাম্বারে যেটা ছিল বুঝতে পারি নাই। তো আমরা যেটা করব আজকে, ৪ টা প্রশ্ন একসাথে পড়ে তারপরে খোঁজার চেষ্টা করব। যদি ৪ টা কেউ মনে রাখতে না পারেন, তাহলে ২ টা ৩ টা যত বেশি সম্ভব মনে রাখা যায় আরকি, পরের প্যাসেজে যাওয়ার চেষ্টা করবেন। শুরু করি। প্রথম প্রশ্ন। ডিটেইলস অফ দ্য রেঞ্জ অফ ফ্যামিলি টাইপস ইনভলভড ইন অ্যান এডুকেশন প্রোগ্রাম। এটার মানে কি? বাংলা অর্থ কি? একজন বলবেন, যেকোনো একজন। আমিনুল ভাই বলেন দেখি। আসলে ফ্যামিলির যে বিভিন্ন প্রকার রয়েছে তাদের মধ্যে একটা ডিটেলস থাকবে যেটা এডুকেশন প্রোগ্রামের সাথে ইনভলভড আছে। কিরকম হয়ে গেল না বাংলাটা? এনিওয়ান এলস? জয়? স্যার এডুকেশন প্রোগ্রামের সাথে সম্পৃক্ত ফ্যামিলিদের রেঞ্জটা ডিটেলস থাকবে আর কি, ডিটেলস। রেঞ্জ অফ ফ্যামিলি টাইপস মানে কি? বিভিন্ন ধরনের পরিবার। এইটা হইতেছে পরিবারের ধরন অনুযায়ী মানে এডুকেশনের প্রোগ্রাম গুলার ধরন মানে ডিটেইল আর কি। না না, ওই যে আমাদের আসলে বাংলা বুঝতে সমস্যা হয়। বাংলা বুঝতে সমস্যা হইলে কিন্তু প্যাসেজ থেকে সঠিক উত্তর পিক করাটা কঠিন হবে আমাদের জন্য। কারণ আমাদের আমাদের যে বিল্ট ইন ল্যাঙ্গুয়েজ কোনটা? আমাদের বিল্ট ইন ল্যাঙ্গুয়েজটা কি? সিস্টেম ল্যাঙ্গুয়েজটা কি? আমাদের বাংলা। আমরা ইংরেজি ভাষায় কোনো কিছু বললে আমাদের ব্রেইন অটোমেটিক্যালি এটাকে বাংলায় ট্রান্সফর্ম করে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো ডিটেইলস অফ দ্য রেঞ্জ অফ ফ্যামিলি টাইপস, বিভিন্ন ধরনের পরিবারের বিবরণ, ইনভলভড ইন এন এডুকেশন প্রোগ্রাম, যে পরিবারগুলো একটা শিক্ষা কর্মসূচির সাথে সম্পৃক্ত ছিল। তাহলে সহজ বাংলা করলে, একটা শিক্ষা কর্মসূচির সাথে সম্পৃক্ত বিভিন্ন ধরনের পরিবারের বিবরণ। বাংলাটা স্পষ্ট কিনা এখন আপনাদের কাছে? জি স্যার। তাহলে একটা শিক্ষা কর্মসূচির সাথে জড়িত বিভিন্ন ধরনের পরিবারের বিবরণ। নাম্বার 2, reasons why a child's early years are so important. জামিল ভাই বলবেন। যেটা বাংলা বলেন। Sir, why a child's family years are so important? এখানে স্যার ওই যে বাচ্চাদের শৈশবকালে কেন আপনার কেন গুরুত্বপূর্ণ এটি, এগুলোর রিজন বলতে হবে। আচ্ছা, তাহলে রিজনস কারণ সমূহ, তাহলে একটা কারণ নাকি একাধিক কারণ? কারণগুলি একাধিক। একাধিক কারণ। why a child's early years are so important, মানে একটা শিশুর জীবনের শুরুর দিকের বছরগুলো কেন গুরুত্বপূর্ণ তার কারণ সমূহ। তার মানে আমরা যে সেকশনে এটা পাবো, একাধিক কারণ পাবো প্রথম দিকের বছরগুলো গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে, রাইট? আচ্ছা, Yes, sir. তাইলে রেঞ্জ অফ ফ্যামিলি টাইপস, প্রথম প্রশ্ন এখানে একটু আমি আন্ডারলাইন করে রাখছি মূল বিষয়গুলো। তার মানে আমরা যে সেকশনই ফ্যামিলি নিয়ে কথা মানে কোনো কথা পাবো, সেখানে অনেক ধরনের পরিবারের বিবরণ থাকবে। 3 নাম্বার, রিজনস ওয়াই এন এডুকেশন প্রোগ্রাম ফেইলড। রুবা ম্যাম বলবেন এটার বাংলা। কিসের জন্য স্যার শিক্ষা কার্যক্রমগুলো ব্যর্থ হয়?
কার্যক্রমগুলো কেন বলছেন? এখানে তো এন এডুকেশন প্রোগ্রাম বলছে। কার্যক্রম স্যার। একাধিক শিক্ষা কার্যক্রম বলছে নাকি একটা নিয়ে কথা বলছে? একটা স্যার, একটা। আচ্ছা, তাহলে রিজনস, কারণসমূহ, why an education program failed, একটা শিক্ষা কর্মসূচি ব্যর্থ হওয়ার পিছনে কারণসমূহ। 4 নাম্বার, a description of the positive outcomes of an education program. মেহের ম্যাম বলবেন এটার বাংলা। এডুকেশন প্রোগ্রামের বিস্তারিত পজিটিভ শব্দটার মানে এডুকেশন প্রোগ্রামের বিস্তারিত মানে ভালো ফলাফলগুলো। এডুকেশন প্রোগ্রাম কয়টা নিয়ে কথা বলছে এখানে? একটা এডুকেশন প্রোগ্রামের স্যার। ওকে, তাহলে a description of the positive outcomes, পজিটিভ আউটকামস মানে হচ্ছে ইতিবাচক ফলাফল। ইতিবাচক ফলাফল, জি স্যার। তাহলে একটা শিক্ষা কর্মসূচির ইতিবাচক ফলাফলের বিবরণ। ওকে, তাহলে আপনারা এখন মিট করে রাখেন আপাতত। তো আমরা 4টা ইনফরমেশন পড়লাম। প্রথম ইনফরমেশনটা হচ্ছে বিভিন্ন ধরনের পরিবার নিয়ে নিজের মতো করে মাথায় রাখতে হবে বাংলায়। দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে একটা শিশুর প্রথম দিকের বছরগুলো গুরুত্বপূর্ণ হওয়ার কারণসমূহ। 3 নাম্বার হচ্ছে একটা শিক্ষা কর্মসূচির ব্যর্থতার কারণ, একটা হচ্ছে একটা শিক্ষা কর্মসূচির ইতিবাচক ফলাফলের বিবরণ। তাহলে 2টা শিক্ষা কর্মসূচি নিয়ে একটা প্রশ্ন আছে এখানে। একটা সফল হয়েছিল আর একটা ব্যর্থ হয়েছিল। পজিটিভ আউটকাম মানে তো আমরা বলতে পারি সফল হয়েছিল। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা জানি এটা প্রথম টাইপের কোশ্চেন এবং এগুলো সিকোয়েন্স মেনটেন করে না। যে কোনো প্রশ্নের উত্তর আমরা সবার আগে পেয়ে যেতে পারি। আমরা সেকশন এ থেকে পড়া শুরু করব। সেকশন এ তে বলছে এডুকেশন টু বি মোর, এটা একটা আর্টিকেলের টাইটেল, ওয়াজ পাবলিশড লাস্ট অগাস্ট, গত অগাস্টে প্রকাশিত হয়েছিল। ইট ওয়াজ দ্য রিপোর্ট অফ দ্য নিউজিল্যান্ড গভর্নমেন্টস আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন ওয়ার্কিং গ্রুপ। এটা নিউজিল্যান্ড সরকারের আর্লি চাইল্ডহুড কেয়ার এবং এডুকেশন ওয়ার্কিং গ্রুপের একটা রিপোর্ট ছিল। The report argued for enhanced equity of access and better funding for childcare and early childhood education institutions. এই রিপোর্টটা যুক্তি দেখিয়েছিল মানে শিক্ষা ক্ষেত্রে বাচ্চাদের প্রবেশাধিকারের সমতার বিষয়ে এবং চাইল্ড কেয়ার এবং আর্লি চাইল্ডহুড এডুকেশন ইনস্টিটিউশনের জন্য আরো ভালো ফান্ডিং এর পক্ষে। আনকোয়েশ্চেনেবলি দ্যাটস এ রিয়েল নিড, প্রশ্নাতীতভাবেই এটা আসলে প্রয়োজনীয় একটা বিষয়। বাট সিন্স parents don't normally send children to preschools until the age of 3. সিন্স মানে হচ্ছে এখানে যেহেতু বোঝায়, যেহেতু বাবা মারা বাচ্চাদেরকে প্রি স্কুলে পাঠায় না 3 বছর বয়সের আগ পর্যন্ত। আর উই মিসিং আউট অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইয়ার্স অফ অল, আমরা কি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরগুলো হারিয়ে ফেলছি? তো দেখেন এই সেকশনে কোনো ধরনের পরিবারের বিবরণ নাই। একটা শিশুর প্রথম দিকের বছরগুলো কেন গুরুত্বপূর্ণ তার কারণ নাই। একটা এডুকেশন প্রোগ্রাম কেন ব্যর্থ হয়েছিল তার কারণ নাই। একটা এডুকেশন প্রোগ্রামের ইতিবাচক ফলাফলেরও কোনো বিবরণ নাই। তার মানে সেকশন এতে কোনো প্রশ্নের উত্তর নাই। আমরা এটা আগে থেকে জানি না। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এই টাইপের কোশ্চেনের। আমাদের কোশ্চেন হচ্ছে 4টা, সেকশন হচ্ছে 6টা, তার মানে 2টা সেকশনে কোনো প্রশ্নের উত্তর থাকবে না, আনলেস there is another instruction that you may use any of the latter more than once. যদি এরকম ইনস্ট্রাকশন না থাকে তাহলে একটা সেকশনে একটাই উত্তর পাওয়া যাবে। তার মানে 4টা প্রশ্ন উত্তর 4টা সেকশনে পাওয়া যাবে, বাকি 2টাতে থাকবে না। আমরা পরের সেকশনে চলে যাই। সেকশন বি, a 13-year study of early childhood development at Harvard University has shown that হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রাক-শৈশব উন্নয়নের উপর 13 বছরের একটা গবেষণা দেখিয়েছে যে by the age of 3 বছর বয়সের মধ্যে most children have the potential to understand about 1000 words. পটেনশিয়াল মানে হচ্ছে সামর্থ্য। অধিকাংশ বাচ্চাদেরই 3 বছর বয়সের মধ্যেই প্রায় 1000 শব্দ বোঝার সামর্থ্য থাকে। এই 1000 শব্দ কোনগুলো? মোস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ দে উইল ইউজ ইন অর্ডিনারি কনভারসেশন ফর দ্য রেস্ট অফ দেয়ার লাইফস। ভাষার অধিকাংশ বিষয় যেগুলো তারা বাকি জীবন তাদের সাধারণ কথোপকথনে ব্যবহার করবে। তার মানে আমরা যে এখন যে কথা বলি, সাধারণ যে কনভারসেশন করি, এগুলোতে আমরা যে শব্দগুলো ব্যবহার করি, এগুলো বাচ্চারা 3 বছর বয়সের মধ্যেই শিখে ফেলে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 13 বছরের একটা গবেষণা এটা দেখিয়েছে। তারপরে সেকশনটা আরো বলছে, ফার্দারমোর, তাছাড়া রিসার্চ হ্যাজ শোন দ্যাট while every child is born with a natural curiosity. while অর্থ কি?
জি স্যার। ওয়াইল শব্দের অর্থ কি এখানে? যদিও না Wild. ভাই, এখানে যেহেতু বলছেন এখানে স্যার না, ওয়াইল অর্থ Wild, যদিও। ওয়াইল অর্থ যদিও। যদিও এভরি চাইল্ড ইজ বোর্ন উইথ এ ন্যাচারাল কিউরিওসিটি। ন্যাচারাল কিউরিওসিটি মানে কি? প্রাকৃতিক স্যার ইচ্ছা, জানার আগ্রহ স্যার। জানার আগ্রহ। ন্যাচারাল কিউরিওসিটি মানে কি? কিউরিওসিটি তো কৌতূহল, আর ন্যাচারাল জি স্যার। কিউরিওসিটি প্রাকৃতিকভাবে স্যার তারা কৌতূহলী হন। বর্ন যে সহজাত কিউরিওসিটিটা থাকে by কৌতূহল। born। একজন করে কথা বলেন, সবাই কথা বলে তো বোঝা যাচ্ছে না। সহজাত হ্যাঁ, কৌতূহল। ন্যাচারাল মানে হচ্ছে সহজাত কৌতূহল। যদিও প্রতিটা শিশুই সহজাত কৌতূহল নিয়ে জন্মায়, ইট ক্যান বি সাপ্রেসড। এটা ইফ না ইট হবে, এটা দমে যেতে পারে ড্রামাটিক্যালি ডিউরিং দ্য সেকেন্ড এন্ড থার্ড ইয়ার্স অফ লাইফ, জীবনের দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে। Researchers claim that the human personality is formed during the first 2 years of life. গবেষকেরা এটাও দাবি করেন যে মানুষের ব্যক্তিত্ব জীবনের প্রথম 2 বছর বয়সে গঠিত হয়, and during the first 3 years, প্রথম 3 বছরের মধ্যে children learn the basic skills, বাচ্চারা মৌলিক দক্ষতাগুলো শিখে ফেলে, they will use in all their later learning both at home and at school, যা তারা পরবর্তীতে স্কুলে এবং বাসায় শিক্ষাক্ষেত্রে ব্যবহার করবে। দেখেন তো এই প্যারাগ্রাফ সেকশনটা কোন তথ্যটা নিয়ে কথা বলছে বলে মনে হয় আপনাদের? আউটকামস অফ না বাচ্চারা যে আর্লিটা স্যার কোন চাইল্ড প্রশ্ন? এডুকেশন, আর্লি চাইল্ড এডুকেশন নিয়ে কথা বলতেছে। এখানে কোন প্রশ্নটা নিয়ে কথা বলছে? Reason 1 2 3 4 কোনটা? দুই নাম্বার কোশ্চেনটা দেখো একটু ভালো হয়। জি আমিনুল ভাই বলেন তো, সবাই একসাথে কথা বলবেন না, এখন থেকে আমি বলবো আপনারা উত্তর। স্যার 2 নাম্বার স্যার 2 নাম্বার, reasons why a child's early years are so important. একটা শিশুর প্রথম দিকের বছরগুলো কেন গুরুত্বপূর্ণ তার কারণসমূহ। ওই যে বললো না যে 3 বছর বয়সের মধ্যেই বাচ্চারা ভাষা শিখে ফেলে, 2 বছরের মধ্যে ব্যক্তিত্ব গঠিত হয়, হ্যাঁ, তারপরে বেসিক স্কিল গুলো শিখে ফেলে। সবাই একটু মিউট করে রাখেন, শব্দ আসতেছে। তো 2 নাম্বারের সাথে ম্যাচ করতেছে, তাহলে 2 নাম্বার পাইলাম আমরা সেকশন বি তে। তাহলে 2 এর আনসার কি হবে? বি। বি জাস্ট বিটা লিখে দেবো আনসার শিটে। জি, 3টা বাকি রয়ে গেল আমাদের। একটা হচ্ছে বিভিন্ন ধরনের পরিবারের বিবরণ, একটা শিক্ষা কর্মসূচিতে সম্পৃক্ত ছিল যারা, আর একটা শিক্ষা কর্মসূচি ব্যর্থতার কারণসমূহ, আরেকটা হচ্ছে একটা শিক্ষা কর্মসূচির ইতিবাচক ফলাফলের বিবরণ। তো যেহেতু ওই এক্সট্রা ইনস্ট্রাকশনটা নাই, তাই আমরা সেকশন বি আর পড়ব না, সি তে চলে যাব। সি তে বলছে ইট ইজ জেনারেলি অ্যাকনোলেজ দ্যাট young people from poorer socioeconomic backgrounds tend to do less well in our education system. এটা সাধারণত মেনে নেওয়া হয় যে বা স্বীকার করা হয় যে তুলনামূলক দরিদ্র আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে আসা ইয়াং পিপল মানে শিশুরা tend to do less well. tend to অর্থ কি বলছিলাম আমি আরেকটা ক্লাসে, মনে আছে কারো? জামিল ভাই মনে আছে আপনার? মানে করার মানে অ্যাবিলিটি স্যার। না, tend to মানে সাধারণত, মনে না থাকলে আবার খাতায় লিখে রাখেন। আপনাদের শেখার আগ্রহ কম, মানে শিখতে চান না কোনো কিছু। আমি আরেকটা ক্লাসে বলছি tend to অর্থ সাধারণত, এগুলো অর্থ না জানলে তো বাক্যের মিনিং বের করতে পারবেন না, আর বাংলা বুঝতে না পারলে আনসারও করা যাবে না। তাহলে এটা সাধারণত স্বীকার করা হয় যে তুলনামূলক দরিদ্র আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে আসা শিশুরা টেন্ড টু ডু লেস ওয়েল, সাধারণত কম ভালো করে ইন আওয়ার এডুকেশন সিস্টেম, আমাদের শিক্ষা ব্যবস্থায়। এই আওয়ার এডুকেশন সিস্টেম বলতে বাংলাদেশকে বোঝাচ্ছে না, নিউজিল্যান্ডের কথা বলছে। দ্যাটস অবজার্ভ নট জাস্ট ইন নিউজিল্যান্ড, এটা শুধু নিউজিল্যান্ডেই পরিলক্ষিত হয় না, বাট অলসো ইন অস্ট্রেলিয়া, ব্রিটেন এন্ড আমেরিকা। কি নাম দেখছেন? এরকম দেশগুলোতেও দেখা যাচ্ছে গরিব বাচ্চারা শিক্ষা ব্যবস্থায়, শিক্ষাক্ষেত্রে সাধারণত কম ভালো করে, মানে খারাপ করে অন্যদের তুলনায়। In an attempt to overcome that educational underachievement, শিক্ষাক্ষেত্রে এই যে কম অর্জন হচ্ছে বাচ্চাদের, এই কম অর্জনটাকে কাটিয়ে ওঠার প্রচেষ্টা হিসেবে a nationwide program called Head Start
হেড স্টার্ট নামে দেশব্যাপী একটা কর্মসূচি ওয়াজ লঞ্চড ইন দ্য ইউনাইটেড স্টেটস ইন 1965। ইউনাইটেড স্টেটে 1965-এ চালু হয়েছিল। A lot of money was poured into it, মানে কি এতে অনেক টাকা খরচ করা হয়েছিল। pour অর্থ এমনিতে ঢালা বোঝায়। তো আমরা তো বলি অনেক সময় খরচ করার ক্ষেত্রে যে আমি অনেক টাকা ঢেলেছি এই প্রজেক্টে। তো এই প্রজেক্টে অনেক টাকা খরচ করেছিল তারা। It took children into preschool institutions at the age of 3. ইহা বাচ্চাদেরকে প্রিস্কুল ইনস্টিটিউশনে নিয়ে গিয়েছিল 3 বছর বয়সে, and was supposed to help the children of poorer families succeed in school, এবং তুলনামূলক দরিদ্র পরিবারের শিশুদেরকে স্কুলে সফল হইতে সাহায্য করার কথা ছিল। তারপরে প্যারাগ্রাফে বলছে despite substantial funding, despite মানে হচ্ছে সত্ত্বেও, পর্যাপ্ত তহবিল থাকা সত্ত্বেও results have been disappointing। তাহলে এই প্রজেক্টটার ফলাফল কেমন ছিল? ফেইল্ড স্যার। স্যার খারাপ ছিল। তো আমরা যখন ডিসঅ্যাপয়েন্টিং বলি, হতাশাজনক, তার মানে মনে হচ্ছে এটা ব্যর্থ হয়ে গেল। দেখি স্যার, আমরা আমাদের একটা প্রশ্ন ছিল না যে রিজনস ফর এন এডুকেশন প্রোগ্রাম ফেইলড, জি, স্যার। তো 3 ওখানে নাম্বার। কিন্তু রিজনস ছিল, একাধিক কারণ। তাহলে আমরা কারণগুলো এখানে দেওয়া আছে কিনা আরেকটু পড়ে নিয়ে নিশ্চিত হয়ে তারপরে আনসার দিচ্ছি। ইট ইজ থট দ্যাট দেয়ার আর টু এক্সপ্লেনেশনস ফর দিস। এটা মনে করা হয়ে থাকে যে হতাশাজনক ফলাফলের পেছনে দুইটা ব্যাখ্যা ছিল। ফার্স্ট, প্রথম কারণ ছিল দ্য প্রোগ্রাম বিগেন টু লেট। কর্মসূচিটা খুব দেরিতে শুরু হয়েছিল। Many children who entered it at the age of 3 were already behind their peers in language and measurable intelligence. অনেক শিশুরাই যারা এই কর্মসূচিতে জয়েন করেছিল তারা ইতিমধ্যেই তাদের সহপাঠীদের তুলনায় বুদ্ধিমত্তা এবং ভাষার দিক থেকে পিছিয়ে ছিল। সেকেন্ড, the parents were not involved. দ্বিতীয় ব্যর্থতার কারণ হচ্ছে বাবা মাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। এট দি এন্ড অফ ইচ ডে, প্রতিটা দিনের শেষে, চিলড্রেন রিটার্ন টু দ্য সেম ডিসঅ্যাডভান্টেজড হোম এনভায়রনমেন্ট। বাচ্চারা একই অসুবিধাজনক বাসার পরিবেশে ফিরে যেত। যেমন আমাদের দেশে আছে না, অনেক পথ শিশুদের নিয়ে শিক্ষা কার্যক্রম হয়, অনেক চ্যারিটি সংগঠন করে থাকে। তো এগুলো থেকে কিন্তু খুব ভালো আউটপুট পাওয়া যায় না। এর পিছনে একটা কারণ হচ্ছে বাবা মারা এই কর্মসূচিতে ইনভলভ থাকে না। তো আপনি বাচ্চাদেরকে 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়াইলেন দিনে, বাচ্চারা বাসায় গিয়ে কিন্তু আগের পরিবেশে চলে যাচ্ছে। তাহলে আমরা যদি রুট লেভেল থেকে একেবারে বাসার পরিবেশ থেকে যদি একটু পরিবর্তন করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আরো ভালো আউটপুট পাওয়া সম্ভব। তার মানে এটলিস্ট আপনি বাবা মাদেরকে কিছু মিটিং করাইয়া ট্রেন আপ করলেন যে বাচ্চাদেরকে আপনি কি শেখাচ্ছেন, আপনার টার্গেট কি। তাহলে বাবা মা যদি ইনফর্ম থাকে এবং বাবা মাদেরকে যদি কিছু বিহেভিয়ারাল ট্রেনিং দেওয়া হয়, সাপোর্ট দেওয়া হয়, সেই ক্ষেত্রে আউটপুটটা বেশি পাওয়া যাবে। তাহলে হেড স্টার্ট প্রোগ্রাম ব্যর্থতার পেছনে দুইটা কারণ, একটা হচ্ছে দেরিতে শুরু হয়ে গিয়েছিল, একটা হচ্ছে বাবা মারা ইনভলভ ছিল না। তাহলে আমরা একাধিক কারণ পেয়ে গেছি। 3 নম্বর প্রশ্ন ছিল রিজনস ওয়াই এন এডুকেশন প্রোগ্রাম ফেইলড, একটা শিক্ষা কর্মসূচি ব্যর্থ হওয়ার পিছনে কারণসমূহ। তাহলে তিনি আনসার পাইলাম আমরা সেকশন সি তে। তাহলে তিনি আনসার হচ্ছে সি। একটা জিনিস দেখছেন, আমরা কিন্তু একের আনসার এখনো পাই নাই। জি স্যার। জি, তার স্যার। মানে সিকোয়েন্সালি থাকবে না। এই প্রশ্নের টাইপ লিখে রাখছেন তো খাতায়, ইনফরমেশন ম্যাচিং। প্রশ্নের জি, স্যার। উত্তরগুলো প্যাসেজে ধারাবাহিকভাবে থাকে না। সো আইএলটিএস কোচিং করার পিছনে কারণ কি, মানে কোচিং করলে আপনি এগুলো সম্পর্কে জানতে পারবেন। যদি আপনারা এখন, আমি বলি, যদি আপনারা এখন বাসায় এই টাইপের একটা প্রশ্ন প্র্যাকটিস করেন, তাহলে আপনি মাথায় রাখতে পারবেন যে অ্যাটলিস্ট যেগুলো সিকোয়েন্সালি থাকে না আমাকে সবগুলো পড়ে তারপরে বুঝতে হবে। আর যদি এই স্ট্র্যাটেজিটা না জানেন তাহলে আপনি ধরা খাবেন। আপনি একটা পরে যদি খুঁজতে থাকেন দেখবেন 10 মিনিট চলে গেছে একটা প্রশ্নের পিছনে। স্যার, জি বলেন। স্যার প্রথম প্যারাগ্রাফটা যখন আমরা পড়ছি স্যার, ওইটা পড়ে তো বুঝতে পারছি, মানে পেরেছি যে স্যার, মানে আমার 4টা কোয়েশ্চেনের আনসারের কোনোটাই এই প্যারাগ্রাফে নেই স্যার। জি, এই প্যারাগ্রাফ পরবর্তীতে স্যার পরের গুলা সলিউশনের জন্য এটা তো আর পড়ার দরকার নাই তো স্যার। মানে এটা যদি আমি প্যারাগ্রাফটা মানে কেটে দিই বা ক্যান্সেল করে দিই মনে মনে, স্যার এটা আর পড়বো না, তাইলে তো হবে তো স্যার, কারণ ওইটাতে তো আমি মানে যখন রিডিং করবো তখন। প্যারাগ্রাফ তো কাটা যাবে না, কারণ এটা তো মাত্র 4টা প্রশ্ন সলভ করতেছি। এমনও হইতে পারে আচ্ছা, অন্য এটা টাইপ cross দিয়ে রাখলে স্যার দিতে প্রশ্নে পারেন, আর কি। কিন্তু প্যারাগ্রাফ আর ক্রস দিয়ে তো লাভ নেই। আমরা ক্রস দিই সাধারণত অপশন গুলো। তো প্যারাগ্রাফ ক্রস দিয়ে লাভ নেই, কারণ আপনার 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন চলে গেলে অন্য প্রশ্নের উত্তর তো এখানে থাকতে পারে।
যখন বুঝছি। আইটেম যখন চেঞ্জ হয়ে যাবে, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আবার প্রথম থেকে আমরা তাকে পড়তে হতে পারে। এটা তো শুধুমাত্র 4টা প্রশ্নের জন্য আমরা টার্গেট করলাম এখন। বুঝতে পারছেন? তো একটা প্যারাগ্রাফ থেকে অন্য প্রশ্ন আসতে পারে আবার। তো বাকি দুইটা খুঁজবো এখন। Details of the range of family types involved in an education program and description of the positive outcomes of an education program. Let's start reading from section D. It's a big section. Section D will say, as a result of the growing research evidence of the importance of the first 3 years of a child's life, মানে শিশুদের জীবনের প্রথম 3 বছরের গুরুত্বের উপর ক্রমবর্ধমান গবেষণালব্ধ ফলাফলের কারণে, মানে গবেষণা থেকে দেখা যাচ্ছিল বারবার যে বাচ্চাদের জীবনের প্রথম 3 বছর খুবই গুরুত্বপূর্ণ। ওখানে বলছে না যে 3 বছরের মধ্যে বাচ্চাদের একটা ন্যাচারাল কিউরিওসিটি থাকে। আপনারা খেয়াল করে দেখবেন 2-3 বছরের বাচ্চারা কিন্তু প্রশ্ন করে প্রচুর। যেমন আমার ছেলের কথা যদি বলি, প্রশ্ন করবে, একটা প্রশ্নের পরে আরেকটা প্রশ্ন করবে। যেমন আপনার কিছু একটা যদি দেখে, সে জিজ্ঞেস করবে এটা কি, মগ। যেমন ধরেন একটা মগ দেখলো, জিজ্ঞেস করতে পারে এটা কি কাজে লাগে, তা আপনি বললেন চা খায়, আপনি আবার সে আরেকটা প্রশ্ন করতে পারে চা কি, মানে এরকম একটা প্রশ্নের পরে আরেকটা প্রশ্ন করতে থাকে। তো এটা হচ্ছে সহজাত কৌতূহল, বাচ্চাদের জানার আগ্রহ থাকে। তো বাচ্চা বড় হয়ে কেমন হবে এটা কিন্তু অনেকটা বাবা মায়ের আচরণের উপর নির্ভর করে। অনেক বাবা মা আছে হয়তো ধৈর্য সহকারে বাচ্চার প্রশ্নের উত্তর দেয়, অনেকে কিন্তু আবার ধমক দিয়ে থামায় দেয়। আছে না এরকম? জি স্যার। তাদেরকে ধমক দিয়ে থামায় দেয়, তো তাদের কিন্তু কিউরিওসিটি বন্ধ হয়ে যায় ওখানে। এগুলো সম্পর্কে সচেতন হওয়া উচিত আর কি আমাদের। তো যাই হোক, এই সেকশন বলছে যে বাচ্চাদের জীবনের প্রথম 3 বছরের গুরুত্বের উপর রিসার্চ থেকে এভিডেন্স আসছিল এই কারণে, এন্ড ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্টস ফ্রম হেড স্টার্ট, এবং হেড স্টার্ট তো ব্যর্থ হয়ে গেল হেড স্টার্টের হতাশাজনক ফলাফলের কারণে। এ পাইলট প্রোগ্রাম ওয়াজ লঞ্চড ইন মিজোরি ইন দ্য ইউনাইটেড স্টেটস দ্যাট ফোকাসড অন প্যারেন্টস as the child's first teachers. পাইলট প্রোগ্রাম মানে কি বলেন তো? পাইলট শব্দের অর্থ কি এখানে? পাইলট শব্দের একটা অর্থ হচ্ছে বিমান চালক, হ্যাঁ, একটা অর্থ হচ্ছে বিমান চালক। এখানে কি বোঝাচ্ছে? এখানে হচ্ছে কি ব্যাপকতা বোঝাচ্ছেন, অনেক বড় প্রোগ্রাম। পাইলট মানে এখানে বোঝাচ্ছে এই পরীক্ষামূলক। আচ্ছা, এখানে পাইলট মানে পরীক্ষামূলক। তাহলে একটা পরীক্ষামূলক কর্মসূচি ইউনাইটেড স্টেটস এর মিজোরিতে শুরু হয়েছিল, দ্যাট ফোকাসড অন প্যারেন্টস অ্যাজ দ্য চাইল্ডস ফার্স্ট টিচার্স, যা বাবা মায়ের উপর গুরুত্ব দিয়েছিল বাচ্চাদের প্রথম শিক্ষক হিসেবে। তারা কিন্তু হেড স্টার্টের ব্যর্থতা থেকে শিক্ষা নিছে। হেড স্টার্টের ব্যর্থতার পিছনে একটা কারণ ছিল দেরিতে শুরু হওয়া, আরেকটা কারণ ছিল বাবা মাদেরকে ইনভলভ করে নাই তারা। তো মিজোরি প্রোগ্রাম কি করলো? বাবা মাদেরকে গুরুত্ব আরোপ করলো বাচ্চাদের প্রথম শিক্ষক হিসেবে। The Missouri program was predicated on research showing that working with the family rather than bypassing the parents is the most effective way of helping children get off to the best possible start in life. মিজোরি প্রোগ্রামটা সাজানো হয়েছিল ওরকম রিসার্চের উপর ভিত্তি করে, যে রিসার্চ দেখায় যে বাবা মাদেরকে এড়িয়ে না গিয়ে, বাইপাস মানে হচ্ছে স্কিপ করা, ইগনোর করা, বাবা মাদেরকে এড়িয়ে না গিয়ে পরিবারকে নিয়ে কাজ করাটা হচ্ছে সবচেয়ে কার্যকরী উপায়, মোস্ট ইফেক্টিভ ওয়ে অফ হেল্পিং চিলড্রেন, শিশুদের সাহায্য করার, গেট অফ টু দ্য বেস্ট পসিবল স্টার্ট ইন লাইফ, জীবনের সম্ভাব্য শুরু এনে দেয়ার। তার মানে তারা ওই রিসার্চের উপর ভিত্তি করে প্রোগ্রামটা তৈরি করেছিল যে আপনি যদি একটা শিশুকে তার জীবনের সম্ভাব্য সেরা শুরুটা এনে দিতে চান, তাহলে বাবা মাদেরকে এড়িয়ে না গিয়ে তার ফ্যামিলি সহ তাকে নিয়ে কাজ করতে হবে। The 4-year pilot study included 380 families. এই 4 বছরের গবেষণামূলক প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছিল 380টা পরিবারকে who were about to have their first child, যারা তাদের প্রথম সন্তান নিতে যাচ্ছিল, and who represented a cross section of socioeconomic status, age and family configurations. Cross section মানে কি? ক্রস সেকশন অর্থ হচ্ছে সর্বশ্রেণীর, একটু লিখে রাখবেন না জানলে। ক্রস সেকশন মানে সব ধরনের, তার মানে এখানে আর্থসামাজিক প্রেক্ষাপট সব ধরনের ছিল। তাহলে আমরা যদি বলি আর্থসামাজিক প্রেক্ষাপট সব ধরনের ছিল, তার মানে গরিবও ছিল, ধনীও ছিল, মধ্যবিত্ত ছিল, এইজ বিভিন্ন ধরনের বয়সী ছিল, এন্ড ফ্যামিলি কনফিগারেশন পারিবারিক গঠনও বিভিন্ন ধরনের ছিল। তারপরে আবার এটার ব্যাখ্যা দিয়ে দিয়েছে, দেখেন, দে ইনক্লুডেড সিঙ্গেল প্যারেন্ট এন্ড টু প্যারেন্ট ফ্যামিলিজ। আচ্ছা বলেন তো এখানে দে ইনক্লুডেড বলতে কি বোঝাচ্ছে? দে বলতে কাকে বোঝাচ্ছে? মিশরি প্রোগ্রাম স্যার। মিজোরি প্রোগ্রাম কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার স্যার।
তাহলে সিঙ্গুলারের প্রোনাউন কি দিয়ে হয় না ইট হয়? ইট স্যার। তাহলে দিয়ে আসলো কিভাবে? এনিওয়ান এলস? আর ওই যে 4 ইয়ার পাইলট স্টাডি ছিল এটার জন্য দিয়ে আসছে। পাইলট স্টাডি বললেও তো একটাই বোঝায়, সিঙ্গুলারই বোঝায়। স্যার ও আচ্ছা 4 ইয়ার এখানে দে তো হচ্ছে একটা প্লুরাল প্রোনাউন না, স্যার বহুবচন না, তাহলে এটা But প্লুরাল স্যার, নাউনের পরিবর্তে আসছে। যে স্যার প্রোগ্রামগুলো তো মানুষ করবে স্যার, অনেক মানুষ মানে ইনভলভ ছিল। আপনি তো কাল্পনিক কথা বলতেছেন, মানে প্রোনাউন কখন আসে? নাউনের পরে আসে। আপনাকে আগের বাক্যে নাউন দেখাইতে হবে আমাকে, প্লুরাল নাউন কোনটা আগের বাক্যে? ফ্যামিলিজ। 4 ইয়ার পাইলট, না না এটা হতো না। এন্ড ফ্যামিলি। ফ্যামিলিজ। তাহলে দে বলতে কি বোঝাচ্ছে? ফ্যামিলিজ কে বোঝাচ্ছে? আমাদের একটা কমন কনসেপ্ট হচ্ছে অনেক সময় আমরা দে বললে মানুষ খুঁজি, যে তারা বোঝায়। বলছে জি না স্যার। 4 বছরের পাইলট প্রকল্পে 380টা পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। দে ইনক্লুডেড, মানে ওই পরিবারগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। দে বলতে সেগুলো অন্তর্ভুক্ত করেছিল সিঙ্গেল প্যারেন্ট। তার মানে ওই পরিবারের মধ্যে সিঙ্গেল প্যারেন্ট এন্ড 2 প্যারেন্ট ফ্যামিলিজ, হয় বাবা অথবা মা আছে এরকম পরিবার, এবং বাবা মা দুইজনই আছে এরকম পরিবারে অন্তর্ভুক্ত ছিল। ফ্যামিলিজ ইন হুইচ বোথ প্যারেন্টস ওয়ার্কড, ওরকম পরিবার যেখানে বাবা উভয়ই কাজ করতো। and families with either the mother or father at home, এবং এরকম পরিবারও ছিল যেখানে হয় বাবা অথবা মা একজন বাসায় থাকে। তাহলে বিভিন্ন ধরনের পরিবারের বিবরণ পেয়ে গেলেন কিনা এখানে? জি স্যার। শিক্ষা জি, স্যার। কর্মসূচিতে অন্তর্ভুক্ত বিভিন্ন ধরনের পরিবারের বিবরণ আমরা পাইলাম সেকশন ডি তে। জি স্যার। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সেকশন ডি। বাকি আছে কয়টা সেকশন? 2টা, ই এবং এফ। প্রশ্ন আছে কয়টা? একটা। যদি একটা সেকশন একটা বাকি থাকতো তাহলে আর আমরা পড়তাম না। বুঝতে পারছেন কিনা? আপনার প্রশ্ন বাকি আছে একটা, জি, স্যার। সেকশনও বাকি আছে একটা, সেক্ষেত্রে পড়ার প্রয়োজন নেই। এটা ডেফিনেটলি আনসার ভাবে দিয়ে দিবেন। এটা ডেফিনেটলি আনসার কখন হবে? যদি আগের আনসার গুলো আপনি ভুল না করে থাকেন। বুঝতে পারছেন? যদি আগের গুলোতে ভুল না হয় তাহলে একটা প্রশ্ন বাকি আছে, প্যারাগ্রাফ একটা বাকি আছে, ডেফিনেটলি ওখানেই থাকার কথা। তাহলে সময় বাঁচানোর জন্য না পড়ে আনসার দিয়ে দিতে পারেন। কিন্তু যেহেতু আমাদের 2টা সেকশন আছে, পড়তে হবে। A description of the positive outcomes of an education program, একটা শিক্ষা কর্মসূচির ইতিবাচক ফলাফলের বিবরণ। Let's go back to section E. At the age of 3 বছর বয়সে, the children who had been involved in the Missouri program were evaluated alongside a cross section of children selected from the same range of socioeconomic backgrounds and family situations. 3 বছর বয়সে যে বাচ্চারা মিজরি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তাদেরকে মূল্যায়ন করা হয়েছিল বিভিন্ন ধরনের কিছু বাচ্চাদের সাথে, ক্রস সেকশন মানে বিভিন্ন শ্রেণী থেকে আসা, যারা একই রকম আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে এসেছিল এবং পারিবারিক অবস্থা থেকে এসেছিল, and also a random sample of children that age, এবং ওই বয়সে আরো র্যান্ডম কিছু স্যাম্পল বাচ্চাদের সাথেও মূল্যায়ন করা হয়েছিল, মানে কোনো কিছু বিবেচনা না করে বাচ্চাদেরকে বাছাই করা হয়েছিল। তার মানে মিজরি প্রোগ্রামে যে তারা বাচ্চাদেরকে নিল, তাদের উন্নতি হইলো নাকি অবনতি হইলো দেখার জন্য এদেরকে মূল্যায়ন করা হলো আরো কিছু বাচ্চাদের সাথে। অনেক আগে টিভিতে একটা হরলিক্সের বিজ্ঞাপন দিত, আপনাদের মনে আছে? যে একটা বোর্ডিং স্কুলে কিছু বাচ্চাদেরকে 3-4 মাস শুধু হরলিক্স দেওয়া হলো, আরো কিছু বাচ্চাদেরকে সাধারণ ড্রিঙ্কস দেওয়া হলো। এই নির্দিষ্ট সময় পরে দেখা যাচ্ছে হরলিক্স খাওয়া বাচ্চারা হয়ে গেছে টলার, স্ট্রঙ্গার, শার্পার। হ্যাঁ, তো মিশরি প্রোগ্রামও ওই বাচ্চাদেরকে মূল্যায়ন করে দেখলো তাদের উন্নতি হইলো কিনা। ফরেসেনিস বলছে দ্য রেজাল্টস ওয়্যার ফেনোমেনাল। ফলাফল কি ছিল? বিস্ময়কর। বিস্ময়কর, অসাধারণ। স্টাডের ফলাফল ছিল ডিসঅ্যাপয়েন্টিং, আর মিশরি ফলাফল ছিল ফেনোমেনাল। এটা পড়ে আপনারা আনসার দিয়ে দিতে পারেন যেটা পজিটিভ, রাইট? জি স্যার। আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর স্বার্থে অনেক পড়তেছি, কিন্তু আমি নিজে যদি পরীক্ষা দিই তাহলে এত কিছু পড়বো না। আপনারা নিজে যখন পরীক্ষা দিবেন এত পড়বেন না। যখন একটা বাক্য পড়ে বুঝতে পারলেন যেটা পজিটিভ কথা বলছে, তাহলে আর পড়ার প্রয়োজন নেই, আপনি আনসার দিয়ে দেন। কারণ আমাদেরকে তো 20 মিনিটে অনেকগুলো প্রশ্নের উত্তর করতে হবে। By the age of 3, the children in the program were significantly more advanced in language development than their peers. 3 বছর বয়সের মধ্যেই
এই কর্মসূচির বাচ্চারা তাদের সহপাঠীদের তুলনায় ভাষা উন্নয়নের ক্ষেত্রে অনেক এগিয়ে ছিল। had made greater strides in problem solving, সমস্যা সমাধানে ব্যাপক সাফল্য দেখিয়েছিল, and other intellectual skills, এবং অন্যান্য বুদ্ধিমত্তা সম্পর্কিত দক্ষতায় তারা সাফল্য দেখিয়েছিল, and were further along in social development, সামাজিক উন্নয়নে তারা এগিয়ে ছিল। তাহলে আমরা বুঝে ফেললাম যে এখানে মিজরি প্রোগ্রামের বাচ্চাদের পজিটিভ আউটকাম ফলাফল কথা বলছে যে। তাহলে সেকশন ইতে পেয়ে গেলাম আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে 4 এর আনসার হবে সেকশন ই। তো যেটা বলছিলাম, দেখেন এই ধরনের প্রশ্ন সলভ করতে গিয়ে আমাদের অনেক সময় চলে গেছে। তবে একটা সুবিধা হচ্ছে আমরা এখন মোটামুটি প্যাসেজটা সম্পর্কে ধারণা রাখি। প্যাসেজে কোন জায়গায় কি আছে বলতে পারবো, আমরা অ্যাটলিস্ট 5টা প্যারাগ্রাফ সম্পর্কে বলতে পারবো। শেষের প্যারাগ্রাফটা আমরা যদিও পড়ি না এখনো, বাকি প্রশ্নগুলো আমাদের জন্য সলভ করা সহজ হতে পারে। যেমন কোশ্চেন্স 5 to 10, classify the following features as characterizing: A, the Head Start program; B, the Missouri program; C, both the Head Start and the Missouri program; D, neither the Head Start nor the Missouri program. তাহলে 5 থেকে 10 পর্যন্ত যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এগুলোকে ক্লাসিফাই করতে হবে, শ্রেণীবিন্যাস করতে হবে, কোনটা কোন কর্মসূচি সম্পর্কিত। যদি কোনো ইনফরমেশন হেড স্টার্ট প্রোগ্রাম সম্পর্কিত হয় তাহলে আনসার হিসেবে দেবো আমরা এ। যদি এটা মিজরি প্রোগ্রাম সম্পর্কিত হয় আনসার হবে বি। যদি হেড স্টার্ট এবং মিজরি উভয় প্রোগ্রাম সম্পর্কিত হয় আনসার হবে সি। যদি কোনো প্রোগ্রাম সম্পর্কিত না হয় তাহলে আনসার হবে ডি। রাইট দ্য কারেক্ট লেটার্স এ, বি, সি অর ডি in boxes 5 to 10 on your answer sheet. বুঝতে পারছেন আপনারা? ফ্যাক্টর মিসিং টাইপ? না না, এটা ক্লাসিফিকেশন। এই প্রশ্নের নাম হচ্ছে ক্লাসিফিকেশন। এগুলো সিকোয়েন্সিয়ালি থাকবে না। যত টাইপের ম্যাচিং কোশ্চেন আছে সেগুলো সিকোয়েন্সিয়ালি থাকবে না, মনে রাখবেন রিডিং। তাহলে আমরা কিন্তু হেড স্টার্ট মিজরি সম্পর্কে অনেক তথ্য জানি, রাইট? আমরা জানি কিনা এই দুইটা কর্মসূচি সম্পর্কে? তাহলে এখানে প্রশ্ন পড়লে অনেকগুলোর আনসার আমরা দিয়ে দিতে পারবো এখন ইনস্ট্যান্টলি। যেমন প্রথম প্রশ্ন 5 নাম্বার, was administered to a variety of poor and wealthy families. এটা পরিচালিত হয়েছিল অনেক ধরনের দরিদ্র এবং হেড স্টার্ট প্রোগ্রাম। এই তো ভুল করে ফেললেন প্রথমেই। হেড স্টার্ট কি ফ্যামিলিদেরকে অন্তর্ভুক্ত করেছিল? হেড স্টার্টের ব্যর্থতার পিছনে একটা কারণই তো ছিল ফ্যামিলিদেরকে ইনভলভ করে নাই তারা। ইনভলভ করে নাই স্যার। তাহলে হেড স্টার্টের পরিবার পাইলেন কোথায়? এটা তো মিজরি প্রোগ্রাম সম্পর্কে। এই যে মিজরি প্রোগ্রামে বলছে না যে the 4-year pilot study included 380 families who were about to have their first child and who represented a cross section of socioeconomic status. তাহলে আর্থসামাজিক প্রেক্ষাপট সব শ্রেণী ছিল, মানে দরিদ্র ধনী সবাই ছিল। তাহলে এটা হচ্ছে হেড স্টার্ট কর্মসূচির। তাহলে আনসার হবে, সরি হেড স্টার্ট না, আমি ভুল করলাম, মিজরি কর্মসূচির। তাহলে আনসার হবে বি। মিজরি প্রোগ্রামে বিভিন্ন ধরনের দরিদ্র এবং ধনী পরিবারের উপর পরিচালিত হয়েছিল। 3 নাম্বার, continued with follow-up assistance in elementary schools. প্রাইমারি স্কুলে পরবর্তী সহায়তা চালিয়ে গিয়েছিল। দেখেন হেড স্টার্ট বলছে যে, হেড স্টার্টে একটা কথা ছিল যে কোথায় গেল হেড স্টার্ট? It took children into preschool institutions at the age of 3 and was supposed to help the children of poorer families succeed in school. দরিদ্র পরিবারের বাচ্চাদেরকে স্কুলে সফল হইতে সাহায্য করার কথা ছিল, কিন্তু তারা নিজে ব্যর্থ হয়ে প্রোগ্রাম বন্ধ হয়ে গেল। এরপরে আর ব্যর্থতার কথা নিয়ে শেষ করে দিছি। তাহলে হেড স্টার্ট সম্পর্কে যায় না। আর মিজরি প্রোগ্রাম প্রাইমারি পর্যন্ত সহায়তা দিচ্ছে কিনা আমরা জানি না, কারণ মিজরি প্রোগ্রামের প্রাইমারি পর্যন্ত আমরা আসি নাই। আমরা শুধু আসছিলাম যে তারা বাচ্চাদেরকে আরো কিছু বাচ্চার সাথে তুলনা করে ফলাফলটা চেক করলো। তাহলে এটা আমরা আনসার দিচ্ছি না, এখন পড়ে দিতে হবে। 7 নাম্বার, ডিড নট সাকসিড ইন ইটস এইম, ইহার লক্ষ্যে সফল হয়নি। কোনটা, হেড স্টার্ট নাকি মিজরি? হেড স্টার্ট স্যার। হেড স্টার্ট ফেইল হয়েছিল। পরে আসছিলাম না যে হেড স্টার্ট। despite substantial funding results have been disappointing. তাহলে হেড স্টার্ট ব্যর্থ হয়ে গিয়েছিল। তাহলে 7 এর আনসার হচ্ছে এ। 8 নাম্বার, supplied many forms of support and training to parents, বাবা মাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা এবং
প্রশিক্ষণ দিয়েছিল? বি স্যার, মিসৌরি না, বি স্যার, মিসৌরি। মিজোরি বাচ্চা বাবা মাদেরকে পরীক্ষা মানে বিভিন্ন ধরনের ট্রেনিং দিছে, সহায়তা দিছে, এটা কোথায় পড়লেন আপনারা? আমি তো পড়ি না এরকম কিছু। আন্দাজে দিয়ে দিলে তো হবে না, এটা এখন আমরা পড়ি নাই। হ্যাঁ, এটা এখনো পড়া হয় নাই, তাহলে আন্দাজে দেওয়া যাবে না। এটা পরে দিচ্ছি। 9 রিসিভড ইনসাফিসিয়েন্ট ফান্ডিং, অপর্যাপ্ত তহবিল ছিল হেড স্টার্টের নাকি মিজোরির? হেড স্যার স্টার্টের কোনোটাই পর্যাপ্ত তহবিল ছিল, হেড স্টার্টের যথেষ্ট তহবিল ছিল, আর মিজোরির তহবিলের কথা উল্লেখ নাই, তাহলে ডি এর সাথে যায়। Neither the head start nor the Missouri program. 10 নম্বর, was designed to improve preschoolers educational development. প্রিস্কুলার যারা, তাদের শিক্ষা উন্নয়নের লক্ষ্যে সাজানো হয়েছিল। জামিল ভাই বলেন তো এটা কোনটা হবে? জামিল ভাই আছেন সাথে আমাদের? আচ্ছা, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। জয়, কোনটা হবে এটা? 10 নম্বরটা আনসার কি হবে? both Head Start and Missouri programs. হ্যাঁ, সি নাম্বারটা হবে। দুইটাই কিন্তু প্রিস্কুলারদের উদ্দেশ্য করে ডিজাইন করা হয়েছিল, তাহলে 10-এর আনসার হচ্ছে সি। তাহলে বাকি রয়ে গেল আমাদের 6 এবং 8, যে প্রাইমারি স্কুল পর্যন্ত সহায়তা চালিয়ে গিয়েছিল কিনা, আর বাবা মাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং এবং সহায়তা দিয়েছিল কিনা। লেটস গেট স্টার্টেড। প্যারাগ্রাফ ডিতে ছিল মিজোরি প্রোগ্রাম সম্পর্কে। ডি এর শেষের প্যারাগ্রাফে লেখা আছে, দ্য প্রোগ্রাম ইনভলভ ট্রেন প্যারেন্ট এডুকেটরস। এই প্রোগ্রাম অন্তর্ভুক্ত করেছিল প্রশিক্ষিত বাবা মায়ের প্রশিক্ষককে। তার মানে বাবা মাদের জন্য ট্রেনার নিয়োগ দিয়েছিল তারা। ভিজিটিং দ্য প্যারেন্টস হোম এন্ড ওয়ার্কিং উইথ দ্য প্যারেন্ট, এটা দা হবে, অর প্যারেন্টস এন্ড দ্য চাইল্ড, যারা বাবা মায়েদের সাথে এবং বাচ্চাদের সাথে বাসায় গিয়ে কাজ করতেন। ইনফরমেশন অন চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড গাইডেন্স অন থিংস টু লুক ফর এন এক্সপেক্ট এজ চাইল্ড গ্রোজ ওয়ার প্রোভাইডেড। মানে শিশুদের উন্নয়নের উপর তথ্য এবং শিশু বড় হওয়ার সাথে সাথে তার মধ্যে কি প্রত্যাশা করতে হবে এবং খেয়াল রাখতে হবে, তার উপর দিক নির্দেশনা দেওয়া হয়েছিল। প্লাস গাইডেন্স ইন ফস্টারিং দ্য চাইল্ডস ইন্টেলেকচুয়াল, ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল এন্ড মোটর স্কিল ডেভেলপমেন্ট। তাছাড়া বাচ্চাদের বুদ্ধিমত্তা, ভাষা এবং সামাজিক এবং মোটর স্কিল হচ্ছে আপনার বিভিন্ন ধরনের জিনিসপত্র ধরার যে দক্ষতা, সেগুলোর উপরও বাবা মাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল। Periodic checkups of the child's educational and sensory development, hearing and vision were made to detect possible handicaps and that interfere with growth and development. Medical problems were referred to the professionals. Parent educators made personal visits to homes and monthly group meetings were held with other new parents to share experience and discuss topics of interest. Parent resource centers located in school buildings offered learning materials for families and facilitators for childcare. তাহলে তারা রিসোর্স সেন্টার থেকে বিভিন্ন ধরনের লার্নিং ম্যাটেরিয়ালও দিত। তাহলে বাবা মাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, সাপোর্ট দিয়েছে মিজোরি প্রোগ্রাম, রাইট? মিজোরি প্রোগ্রাম বাবা মাদেরকে প্রশিক্ষণ দিয়েছে এবং সহায়তা দিয়েছে। তাহলে 8-এর আনসার হচ্ছে বি। বাকি থাকতো 6 নাম্বার, কন্টিনিউড উইথ ফলো আপ অ্যাসিস্ট্যান্স ইন এলিমেন্টারি স্কুল। এলিমেন্টারি স্কুলে পরবর্তী সহায়তা দিয়েছে কিনা দেখে আসি আমরা। হেড স্টার্টের ফলাফল ফেনোমেনাল ছিল, আমরা এখান পর্যন্ত পড়লাম। সে বাচ্চারা অনেক ভালো করেছিল। এরপরে যদি দেখি, in fact the average child on the program was performing at the level of the top 15 to 20% of their peers in such things as auditory comprehension, verbal ability and language ability. আসলে ওই প্রোগ্রামের গড় বাচ্চারাই তাদের সহপাঠী বা তাদের প্রতিদ্বন্দ্বী যারা ছিল, যাদের সাথে তাদেরকে তুলনা করা হয়েছিল, ওই বাচ্চাদের উপরের লেভেলের, টপ লেভেলের 15-20% যারা ছিল তাদের সমান পারফর্ম করছিল, such as auditory comprehension, listening ability তে, ভার্বাল এবিলিটি, রিজনিং এর ক্ষেত্রে, এন্ড ল্যাঙ্গুয়েজ এবিলিটি এবং ইন্টারাকশন এর ক্ষেত্রে। Most important of all, the traditional measures of risk such as parents' age and education, or whether they were a single parent, bore little or no relationship to the measures of achievement and language development. তাহলে দেখা যাচ্ছে বাবা মায়ের শিক্ষা, তাদের বয়স, তারা সিঙ্গেল ছিল কিনা,
এগুলোর সাথে বাচ্চাদের অর্জনের কোনো সম্পর্ক ছিল না। Children in the program performed equally well regardless of socio-economic disadvantages. কর্মসূচির বাচ্চারা আর্থসামাজিক অসুবিধা নির্বিশেষে সমান ভালো করেছিল। তার মানে তাদের বাবা মার অবস্থা কেমন ছিল এটা তাদের পারফরমেন্সের উপর প্রভাব ফেলেনি। Child abuse was virtually eliminated. The one factor that was found to affect the child's development was family stress, leading to a poor quality of parent-child interaction. That interaction was not necessarily bad in poor families. তাহলে মিশরি প্রোগ্রাম প্রাইমারি পর্যন্ত সহায়তা দিয়েছে কিনা এরকম কোনো তথ্য নাই। প্যারাগ্রাফ শেষ হয়ে গেছে, অন্য প্যারাগ্রাফ এগুলো থাকবে না। তাহলে আমরা 6 আনসার কি দিতে পারি? ডি নাম্বার স্যার। ডি নাম্বার, নিদার দ্য হেড স্টার্ট নট দ্য মিশরি প্রোগ্রাম। কোনো কর্মসূচির সাথে এটা যাচ্ছে না। ভেরি গুড। পরের প্রশ্নগুলোতে চলে যাচ্ছি। এগুলোর সাথে আপনারা পরিচিত কিনা? ট্রু ফলস নট গিভেন। জি স্যার। হ্যাঁ স্যার। সঠিক তথ্য হলে ট্রু, ভুল তথ্য হলে নট গিভেন, ফলস, আর না থাকলে নট স্যার গিভেন। আগের প্রশ্নটা একটু প্রশ্ন ছিল। জি স্যার এটা তো আমরা আগে প্যাসেজগুলো পড়ছি জন্য একটু ধারণা ছিল, আগে আমরা করে ফেললাম যে না পড়েই। যদি আমার প্রথম টাইপের প্রশ্নগুলো না থাকতো তাহলে কি আমি এই সবগুলো পরে দ্বিতীয় খুঁজতে টাইপের, হবে। হ্যাঁ সেটা কি আমি ওই স্যার মিশরি বা স্যার এই যে কিওয়ার্ড গুলো আছে এটা ধরে ধরে খুঁজবো? না, কিওয়ার্ড দিয়ে না, আপনি প্রশ্ন ধরে ধরে খুঁজবেন। ঠিক আছে। এগুলো ধরে ধরে খুঁজবেন, এগুলো ধরে ধরে খুঁজবেন, না কারণ নাইলে তো আপনি পাবেন না খুঁজে। না আমি বলছিলাম স্যার এই যে যেমন মিশরি দেওয়া আছে বা হেড স্টার্ট দেওয়া আছে যে প্যারাগুলোতে, যে এগুলো দিয়ে আপনি লোকেশনে যেতে পারেন, হ্যাঁ দ্যাটস ফাইন, হ্যাঁ হ্যাঁ এগুলো দিয়ে লোকেশনে যেতে পারেন, কিন্তু লোকেশনে যাওয়ার পরে, প্যারাগ্রাফে যাওয়ার পরে এই প্রশ্নগুলো একটু পড়ে নেবেন। অবশ্যই স্যার, থ্যাংক ইউ স্যার নাইলে তো আপনি পরে বুঝতে পারবেন না কি করতেছে। স্যার 7 নাম্বারের আনসারটা এ না স্যার? জি, লক্ষ্যে সফল হয় না। তাহলে ট্রু ফলস নট গিভেন চলে আসি আমরা এখন। 11 নম্বর প্রশ্ন বলছে মোস্ট মিশরি প্রোগ্রাম 3-year-olds scored highly in areas such as listening, speaking, reasoning and interacting with others. মিশরি প্রোগ্রামের অনেক বাচ্চারাই অনেক বেশি স্কোর করেছিল, হাইলি স্কোর করেছিল এই ক্ষেত্রগুলোতে, লিসনিং, স্পিকিং, রিজনিং এবং ইন্টারেক্টিং উইথ আদার্স। ট্রু ফলস নাকি নট গিভেন? এরকম কিছু একটা পড়ে আসছি আমরা এখন, না? পড়ছিলেন ট্রু ট্রু স্যার। স্যার। এই যে ইনফ্যাক্ট the average child on the program was performing at the level of the top 15 or 20% of their peers. যে বাচ্চাদের সাথে তাদের তুলনা হয়েছিল ওই বাচ্চাদের উপরের লেভেলের 15-20% যারা ছিল টপ লেভেলে, তাদের মানের পারফরমেন্স করতেছিল মিশরের গড় বাচ্চারাই। কি কি ক্ষেত্রে? ইন সাচ থিংস অ্যাজ অডিটরি কম্প্রিহেনশন। দেখেন প্যারাফ্রেজিং এর বিষয়, এখানে বলছে অডিটরি কম্প্রিহেনশন, আর প্রশ্নে দিছে লিসনিং, এখানে বলছে ভার্বাল এবিলিটি, প্রশ্নে লিখছে রিজনিং, আর এখানে লিখছে ল্যাঙ্গুয়েজ এবিলিটি, প্রশ্নে লিখছে স্পিকিং এন্ড ইন্টারেক্টিং উইথ আদার্স। শব্দগুলো চেঞ্জ করে দিয়েছে। তাহলে আনসার হচ্ছে ট্রু, রাইট? জি স্যার। 12 নম্বর, মিজরি প্রোগ্রাম চিলড্রেন অফ ইয়াং আনএডুকেটেড সিঙ্গেল প্যারেন্টস স্কোরড লেস হাইলি অন দ্য টেস্ট। আমিনুল ভাই বলেন তো এটার বাংলাটা কি? মিশরি প্রোগ্রামের থেকে ইয়াং চিলড্রেনরা যারা আনএডুকেটেড এবং সিঙ্গেল প্যারেন্টস এর ছিল তারা খারাপ স্কোর করেছিল। মিজরি কর্মসূচির অশিক্ষিত একক বা মায়ের বাচ্চারা টেস্টে কম ভালো করেছিল নাকি? জি স্যার। তাহলে মিশরি প্রোগ্রামের বাচ্চারা যাদের বাবা মা ছিল অশিক্ষিত অথবা সিঙ্গেল, ওই বাচ্চারা টেস্টে খারাপ করেছিল। আমরা পড়ে আসলাম একটু আগে যে আমরা পড়েছি স্যার। the most important of all the traditional measures of risk such as parents age and education, ওখানে বলছে young and uneducated, or whether they were a single parent, bore little মানে নাই বললে চলে, or no relationship to the measures of achievement, অর্জনের মাপকাঠিতে কোনো সম্পর্ক বহন করেনি এগুলো, and language development এবং ভাষা উন্নয়নের ক্ষেত্রে। তাহলে বাবা মায়ের শিক্ষা তাদের বয়সের সাথে বাচ্চাদের অর্জনের কোনো সম্পর্ক ছিল না। চিলড্রেন ইন দ্য প্রোগ্রাম পারফর্ম ইকুয়ালি ওয়েল, সব বাচ্চারাই কি এক একজন এক এক রকম পারফর্ম করছে নাকি সমান ভালো করছে?
সমান 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 ভালো ভালো করছে। করছে রিগার্ডলেস অফ সোশিও ইকোনমিক ডিসঅ্যাডভান্টেজেস, আর্থসামাজিক অসুবিধা নির্বিশেষে। এর আনসার হচ্ছে ফলস। false। প্রশ্ন বলছে অশিক্ষিত কম বয়সী বাবা বাচ্চারা কম ভালো করেছিল, আর প্যাসেজ বলছে না, সবাই সমান ভালো করেছিল। 13 নম্বর, দ্য রিচার ফ্যামিলিজ ইন দ্য মিজোরি প্রোগ্রাম হ্যাড হায়ার স্ট্রেস লেভেল। মিজোরি প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত তুলনামূলক ধনী পরিবারের চাপের মাত্রা বেশি ছিল। নট গিভেন। not given। নট স্ট্রেস গিভেন নিয়ে এই একটা ধরনের কিছু একটা পরে আসছি আমরা, না? এখানে স্ট্রেস নিয়েছিল। The one factor that was found to affect the child's development was family stress. একটা বিষয় যেটা বাচ্চাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করে হিসেবে শনাক্ত করা হয়েছিল সেটা হচ্ছে পারিবারিক চাপ, লিডিং টু এ পুয়ার কোয়ালিটি অফ প্যারেন্ট চাইল্ড ইন্টারাকশন, যেটা বাবা মায়ের সাথে বাচ্চাদের সম্পর্ক খারাপের দিকে নিয়ে যায়। That interaction was not necessarily bad in poorer families. দরিদ্র পরিবারে ওই ইন্টারাকশন খুব একটা খারাপ ছিল না। বলেন, richer families in Missouri program has higher stress level. Answer true, false or not given. স্যার নট গিভেন। এখানে তো পোর রিচ ফ্যামিলি নিয়ে কিছু বলাই হয়নি। হয় নাই স্যার। এবং স্ট্রেসের কথাও তো বলা হয় নাই এখানে, জি বলতে না। গরিব পরিবারে ইন্টারাকশনের কথা, রাইট? হ্যাঁ এটা কিন্তু জি একটা স্যার। ট্র্যাপ আমাদের জন্য, রাইট? জি স্যার। জি স্যার। আমাদের জন্য একটা ট্র্যাপ। তাহলে 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নট গিভেন। আমরা 1 ঘন্টা লাগাই দিলাম এটাতে। এই কাজটা করতে হবে আমাদের মাত্র 20 মিনিটে। তাহলে আমরা 3 ধরনের প্রশ্ন শিখলাম আজকে: ইনফরমেশন ম্যাচিং, ক্লাসিফিকেশন আর ট্রু ফলস নট গিভেন। এটা আমাদের কমন ছিল। এটলিস্ট বাকি দুইটা নতুন করে শিখলাম, এবং বাসায় যখন আপনারা চর্চা করবেন এই স্ট্র্যাটেজি গুলো ফলো করার চেষ্টা করবেন। দেখেন 1 ঘন্টার কাজটা 20 মিনিটে করতে হবে, তার মানে আমাদের স্ট্রেস লেভেল কেমন থাকবে তখন? হ্যাঁ, রিচার ফ্যামিলিজের মতো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আগামী ক্লাসে আমরা আবার রাইটিং এ চলে যাবো ইনশাল্লাহ। আর আমি আপনাদেরকে নেক্সট ক্লাস তো সোমবারে নেবো। হ্যাঁ, হ্যাঁ জি স্যার। স্যার। মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দেবো।